নমস্কার, আমি অর্ণব। আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে শ্রদ্ধেয় পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর সোনার কলমের শব্দে নিজের স্বর যোজনার যাত্রা শুরু করেছিলাম তাঁর রচিত বিখ্যাত গল্প লম্বকর্ণ থেকে। গল্পটি এখনও শুনে না থাকলে অবশ্যই বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে স্পটিফাই পডকাস্টে গিয়ে শুনে নিতে পারেন। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। পরশুরাম তার বহু গল্পের উপকরণ রেখেছেন নির্মল বুদ্ধিদীপ্ত হাস্যরসকে। না, শব্দের বিশেষ কারিকুরি নেই সেই হাস্যরসে। জোর করে হাসানো বা চমকে দেওয়ার কোনো তাগিদ নেই। তাও ঘটনার পর ঘটনা, লাইনের পর লাইন এমন স্রোতে বয়ে যায়, ঠোঁটের কোণ চওড়া হয়েই থাকে। তাঁর লেখা এমনই একটা গল্প আজ রইল আপনাদের জন্য। মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, আর যদি ভালো থাকে তাহলে দ্বিগুণ ভালো করে নিতে দোষ কোথায় বলুন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় পরশুরাম রচিত স্বয়ম্বরা। চাটুজ্জে মশাই পাঁজি দেখিয়া বলিলেন, রাত্রি ৯:৫৭ গতে অম্বুবাচীর নিবৃত্তি। তার আগে বৃষ্টি থামবে না। এখন তো সবে সন্ধে। বিনোদ উকিল বলিলেন, হ্যাঁ তাই তো, কিন্তু বাসায় ফেরা যায় কি করে? গৃহস্বামী বংশলোচনবাবু বলিলেন, বৃষ্টি থামলে সে চিন্তা করো, আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। উদো, বলে আয় তো বাড়ির ভিতরে। চাটুজ্জে বলিলেন, মসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিনোদ বাবু তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন, তা তো হলো, কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে? চাটুজ্জে মশাই, আপনি বরং একটা গল্প বলুন না। চাটুজ্জে ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, ৮ বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলুম। বিনোদবাবু বাধা দিয়া বলিলেন, দোহাই চাটুজ্জে মশাই, বাঘের গল্প আর নয়। চাটুজ্জে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন, তবে কিসের গল্প বলবো, ভূতের না সাপের? এই বর্ষায় বাঘ, ভূত, সাপ সমস্তই অচল। বরং একটা মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন। গল্প আমি বলি না, হে যা বলি সমস্ত নিছক সত্য কথা। বেশ তো, একটি নিছক সত্য প্রেমের কথাই বলুন। নগেন বলিল, তবেই হয়েছে, চাটুজ্জে মশাই নাকি প্রেমের কথা বলবেন। বয়স কত হলো চাটুজ্জে মশাই? আর কটা দাঁত বাকি আছে? প্রেম কি চিবিয়ে খাওয়ার জিনিস? ওরে গর্ধব, দাঁতে প্রেম হয় না, প্রেম হয় মনে। নগেন বলিল, মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে। প্রেমের আপনি জানেন কি? সব ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা বলবে তরুণরা। কি বলি সুধো? তরুণ কিরে বাপু, সোজা বাংলায় বল চ্যাংড়া। ৩-২ বয়স হলো কেদা চাটুজ্জে প্রেমের কথা জানে না। জানি যত হ্যাংলা চ্যাংড়ার দল। হ্যাঁ। বিনোদবাবু বলিলেন, আহা, কেন ব্রাহ্মণকে চটাও, শোনোই না ব্যাপারটা। চাটুজ্জে বলিলেন, বর্ণের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। দর্শন বলো, কাব্য বলো, প্রেম তত্ত্ব বলো, সমস্ত তো বেরিয়েছে এই ব্রাহ্মণেরই মাথা থেকে। আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলেন চাটুজ্জে, যেমন বঙ্কিম চাটুজ্জে, শরৎ চাটুজ্জে, আর 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 এই কেদার চাটুজ্জে। কেন বলবো না? তোমাদের ভয় করব নাকি? থাক থাক, আপনি বরং আরম্ভ করুন। চাটুজ্জে মশাই আরম্ভ করিলেন, 8 বছরকার ঘটনা। আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলাম। নগেন বলিল, এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায়? বিনোদ বলিলেন, ওই একই ব্যাপার। চাটুজ্জে বলিলেন, ওরে মুখ্যু, বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে, আর এই নারীর ব্যাপার ঘটেছিল পাঞ্জাব মেলে, টুন্ডলার ওদিকে। যাক, ওসব ঝাড়ো, ঘটনাটা শোনো। গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে
তার ছোট মেয়েটিকে টুন্ডলায় রেখে আসতে। জামাই সেখানেই কর্ম করে কিনা তাই সুবিধেই হলো। পরের পয়সায় সেকেন্ড ক্লাসে ভ্রমণ, আবার ফেরবার পথে একদিন কাশিবাসও হবে। মেয়েটিকে তো নির্বিবাদে পৌঁছিয়ে দিলুম। ফেরবার সময় টুন্ডলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই। আগ্রা ফেরত একপাল মার্কিনী ভব ঘুরে সমস্ত ফার্স্ট সেকেন্ড ক্লাসের বেঞ্চি দখল করে বসে আছে। ভাগ্যিস জামাই রেলের ডাক্তার, তাই গার্ডকে বলে কয়ে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিলে। গাড়িও তখনই ছাড়লে। তখন সকাল 7টা হবে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। গাড়ির মধ্যে সমস্ত ঝাপসা। কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইলুম। তারপর ক্রমে ক্রমে কামরার ভেতরটা ফুটে উঠল। দেখেই চক্ষু স্থির। ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতো আখাম্বা ঢ্যাঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে হাঁ করে শুয়ে আছে, আর মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছে। দুই বেঞ্চির মাঝে মেঝের ওপর আর একটা বেটে মোটা সাহেব মুখ গুজে ঘুমুচ্ছে। তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি খাচ্ছে। এ ধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু তাতে দামি বিছানা পাতা, আর তার উপর অদ্ভুত একটা পোশাক পরে রয়েছে, বোধহয় ভাল্লুকের চামড়ার। আরও নানা রকম জিনিস ছড়ানো রয়েছে। গাড়িটা চলছে, পালাবার তখন আর উপায় নেই। বেঞ্চের শেষ দিকে একটা চেয়ারের মতো জায়গা ছিল, তাইতে বসে দুর্গা নাম জপতে লাগলুম। কোনো গতিকে সময় কাটতে লাগলো। সাহেব দুটো শুয়েই রইল। আমার একটু একটু করে মনে সাহস এলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি। দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি, কিন্তু এমনি সামনাসামনি দেখবার সুযোগ কখনো ঘটেনি। মুখখানি চিনে করমচা, ঠোঁট দুটি পাকা লঙ্কা, মার্বেলে কোঁতা আজানুলম্বিত দুই বাহু, চোস্ত ঘাড় ছাঁটা, কেবল কানের কাছে সনের মতো দুগাছি চুল কুণ্ডলি পাকিয়ে রয়েছে। পরনে একটি 1.5 হাতি গামছা। বিনোদবাবু বলিলেন, গামছা নয় চাটুর্যমশাই, ওকে বলে স্কার্ট। ওসব কাঠ ফাট জানি নে বাবু। স্পষ্ট দেখলুম বাঁধি পোতার গামছা খাটো করে পরা, তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতো দুটো পা। মোজা আছে কি নেই বুঝতে পারলুম না। দেহযষ্টি কতটা এতদিন ছাপার হরপেই পড়েছি, এখন সচক্ষে দেখলুম। হ্যাঁ, যষ্টি বটে। মাথা থেকে বুক কোমর অবধি একদম চাঁচা ছোলা, কোথাও একটু উঁচু নিচু টক্কর নেই। সঞ্চারিণী পল্লবিনী লতেবও নয়, একেবারে জ্বলন্ত হাউইয়ের কাঠি। দেখে আমার বড়ই ভক্তি হলো। কপালে হাত ঠেকিয়ে বললুম, সেলাম মেম সাহেব। মেম সাহেব ঠিক করে হাসলেন। পাকা লঙ্কার ফাঁক দিয়ে কুটিগত কাঁচা ভুট্টার দানা দেখা গেল। ঘাড় নেড়ে বললেন, গুড মর্নিং। মেম নৃত্য পড়া অপ্সরার মতো চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন। আমি কাচুমাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মেম বললেন, সিট ডাউন বাবু, ডারো মত। দেবীর এক হাতে বড়া ভয়, অপর হাতে সিগারেট। বুঝলুম প্রসন্ন হয়েছেন, আর আমায় মারে কে। ইংরেজি ভালো জানি না, হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম, নিতান্ত স্থান না পেয়ে এই অনধিকার প্রবেশ করেছি, অবশ্য গার্ডের হুকুম নিয়েই। মেম সাহেব যেন কসুর মাপ করেন। মেম আবার অভয় দিলেন। আমিও ফের বসে পড়লুম, কিন্তু নিস্তার নেই। মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। এই কেদার চাটুর্যকে সাপে তাড়া করেছে, বাঘে পেছু নিয়েছে, ভূতে ভয় দেখিয়েছে, হনুমানের দাঁত খিঁচিয়েছে, পুলিশ কোর্টের উকিল পর্যন্ত জেরা করেছে, কিন্তু এমন দুরবস্থা কখনো ঘটেনি। 60 বছর বয়স,
রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে না, 5 দিন খড়ি করা হয়নি, মুখ যেন কদম ফুল। কিন্তু এই সমস্ত বাধাভেদ করে লজ্জা এসে আমায় আকর্ণ বেগুনি করে দিল। থাকতে না পেরে বললুম, ইয়ে মেম সাহেব ক্যা দেখতা? মেম হু হু করে হেসে বলল, কুছ নেই, নো অফেন্স। তুম কন হ্যায় বাবু? আমার আত্মমর্যাদায় ঘা পড়ল। আমি কি সং না চিড়িয়াখানার জন্তু? বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, আই কেদার চাটুজ্জে, নো জু গার্ডেন। মেম আবার হু হু করে হেসে বললেন, বেঙ্গলি? আমি সগর্বে উত্তর দিলুম, ইয়েস স্যার, হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মীণ। পৈতেটা টেনে বার করে বললুম, সি আপ কন হ্যাঁ ম্যাডাম? বিনোদবাবু বলিলেন, ছি চাটুজ্জে মশাই, মেয়ের পরিচয় জিজ্ঞেস করলেন? ওটা যে এটি কেটে বারণ। কেন করব না? মেম যখন আমার পরিচয় নিল তখন আমি বা তাকে ছাড়ব কেন? মেম কিন্তু মোটেই রাগ করলেন না, জানালেন তার নাম জন জিল্টার, নিবাস আমেরিকা। এদেশে এর পূর্বেও কয়েকবার এসেছিলেন। ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা। আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞেস করলুম, এরা কারা? মেমটি বড়ই সরলা। বেঞ্চির ওপর ঢ্যাঙা সাহেবের দিকে করে আঙুল বাড়িয়ে বললেন, দ্যাট চ্যাপি হচ্ছেন টিমথি টোপার, নিবাস ক্যালিফোর্নিয়া। আমাকে বিবাহ করতে চান। ইনি 10 কোটির মালিক। আর যিনি গড়াগড়ি যাচ্ছেন উনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস। উনিও আমাকে বিবাহ করতে চান। এরও $10 কোটি আছে। আমি গম্ভীরভাবে বললুম, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন? মেম বললেন, না না, সে অন্য লোক। এরা আমেরিকায় থেকেও কিছুই আবিষ্কার করতে পারেননি। দেশটা একদম শুকিয়ে গেছে। মেথিলেটেড স্পিরিট ছাড়া কিছুই মেলে না। তাই এরা সব দেশ ত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলুম, এরা বুঝি স্পিরিচুয়ালিস্ট? মেম বললেন, ভেরি। এমন সময় ঢ্যাঙা সাহেবটা চোখ মেলে কটমট করে আমার দিকে ঘুষি তুলে বলল, ইউ ইউ গেট আউট কুইক। বেটেটাও হঠাৎ হাত পা ছুটতে শুরু করলে। আমি আমার লাঠিটা বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগলুম। মেম সাহেব বিছানা থেকে তার পালক মোড়া চটি জোতা তুলে নিয়ে ঢ্যাঙা 2 গালে পিটিয়ে আদর করে বললেন, ইউ পগ, ইউ পগ। বেটেটাকে লাথি মেরে বললেন, ইউ পিগ, ইউ পিগ। দুটোই তখনই আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল। মেম তাদের বুকের ওপর এক এক পাটি চটি রেখে দিয়ে সস্থানে ফিরে এসে বললেন, ভয় নেই বাবু। ভরসাই বা কই? আরব্য উপন্যাসে পড়েছিলুম একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। দৈত্যটা ঘুমুলে রাজকন্যা তার বুকের ওপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্র জুটিয়ে আংটি আদায় করতেন। ভাবলুম এই সেরেছে রে, এই মেম সাহেব দুটো দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছেন। এখনই 99 আংটির মালা বার করবে। যা ভয় করেছিলাম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর তামার তারে জড়ানো পলা বসানো আংটি ছিল। মেম সাহেব সেটা দেখে বললেন, হাউ লাভলি, দেখি বাবু কিরকম আংটি। আমি ভয়ে ভয়ে হাতটি এগিয়ে দিলুম, যেন আঙুল হারা আস্তর করাচ্ছি। মেম ফস করে আংটিটি খুলে নিয়ে নিজের আঙুলে পরে বললেন, বিউটিফুল। হরে রাম, এ যে আমার ত্রিসন্ধ্যা জপ করা আংটি। হায় হায়, এই ম্লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে। আমার চোখ ছলছল করে উঠল, কিন্তু কৌতূহল হলো খুব। বললুম, মেম সাহেব আপনার কয়টা আংটি হ্যায়? 99? মেম বেঞ্চির তলা থেকে একটা তোরঙ্গ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স বার করে খুলে আমায় দেখালেন। চোখ ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আরও কিছু। একটা আংটির ট্রে, তাতে 20-25টা হবে।
আমার সামনে ধরে বললেন, যেটা খুশি নাও বাবু। আমি বললুম, সে কি কথা, আমার আংটির দাম তো মোটে 9 শিকে। আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলুম, সাবধানে রাখবেন, ভারী হোলি আংটি। মেম বললেন, ইউ অল চিয়া, কিন্তু তোমার উপহার যদি আমি নিই, আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত নয়। এই বলে একটা চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। বললুম, থ্যাংক ইউ মেম সাহেব, আমি আপনার গোলাম, ফরগেট মি নট। মনে মনে বললুম, ভয় নেই ব্রাহ্মণী, এই আংটি তোমার জন্যই রইল। ট্রেন এটাওয়া এসে পৌঁছল। কেলনারের খানসামা চা, রুটি, মাখন নিয়ে এসে জিজ্ঞেস করলে, টি হুজুর? মেম ট্রে রাখলেন। তারপর আমার লাঠিটা নিয়ে ঢ্যাঙার বেটেকে একটু গুঁতো দিয়ে বললেন, গেট আপ টিমি, গেট আপ ব্লটো। তারা বুনো শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করে কি বললে শুনতে পেলুম না। আন্দাজে বুঝলুম ওদের ওঠবার অবস্থা হয়নি। মেম আমাকে জিজ্ঞেস করলেন, চ্যাটার্জি তুমি খাবে? আপত্তি নেই তো? মহা ফাপড়ে পড়া গেল। ম্লেচ্ছ নারীর সহস্তে মিশ্রিত কিন্তু ফুরফুরে খোসবায়। শীতটাও পড়েছিল খুব। শাস্ত্রে চা খেতে বারণ নেই কোথাও। তাছাড়া রেলগাড়ির মতো বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে চা পান করা যায়, তবে নিশ্চয় দোষ নাস্তি। বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি যখন নিজে হাতে চা দিচ্ছ তখন কেন খাবো না? তবে রুটিটা থাক। চায়ে মনের কপাট খুলে যায়। খেতে খেতে অনেক বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। অশ্বত্থামা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদে নৃত্য করতেন, নিরীহ বাঙালির তেমনি চায়েতেই মদের নেশা জন্মায়। বঙ্কিম চাটুর্যে তারিফ করে চা খেতে শেখাননি। সর্দি টর্দি হলে আদা নুন দিয়ে খেতেন। তাতেই লিখতে পেরেছেন, বন্দি আমার প্রাণেশ্বর। আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম। সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল, উপবন রে, চাঁদ রে, মলয় রে, কোকিল রে, তবে পঞ্চস্বর ছুটবে। এখন ও সব কোনো ঝঞ্ঝাট নেই। চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি, একটু ছেঁড়া অয়েল ক্লথ, একটা কেরোসিন কাঠের টেবিল, দুধারে দুটো তরুণ তরুণী, আর মধ্যিখানে ধূমায়মান কেটলি। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গিয়েছিলুম। মেমকে জিজ্ঞেস করলুম, আচ্ছা মেম সাহেব, এই যে 2 হুজুর গড়াগড়ি খাচ্ছেন, এরা দুজনেই তো আপনার পানি প্রার্থী, আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন? মেম বললেন, সে একটি সমস্যা বটে, আমি এখনো মনস্থির করে উঠতে পারিনি। কখনো মনে হয় টিমি উপযুক্ত পাত্র, বেশ লম্বা, সুপুরুষ, আমাকে ভালোবাসে খুব, কিন্তু মদ খেলেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। আর ওই ব্লটো, যদিও বেঁটে মোটা আর একটু বয়স হয়েছে, কিন্তু আমার অত্যন্ত বাধ্য আর নরম মন, একটু মদ খেলেই কেঁদে ফেলে। বড় মুশকিলে পড়েছি, দুজনেই নাছোড় বান্দা। যা হোক, এখনো ঘন্টা পাওয়া যাবে, হাওড়া পৌঁছানোর আগে স্থির করে ফেলব। আচ্ছা চ্যাটার্জি, তুমিই বলো না, এদের মধ্যে আমার কাকে বিয়ে করা উচিত? বললাম, মেম সাহেব, আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন, তাতে বোধহয় দুটি অতি সুপাত্র। তবে কিনা এরা যেরকম বেহুশ হয়ে আছেন। মেম বললেন, ও কিছু না, একটু পরেই দুজনে চাঙ্গা হয়ে উঠবে। আমি বললাম, আপনার নিজের যদি কোনোটির প্রতি বেশি ঝোঁক না থাকে, তবে আপনার বাপ মার উপর স্থির করার ভার দিন না। মেম বললেন, আমার বাপ মা কেউ নেই, নিজেই নিজের অভিভাবক। দেখো চ্যাটার্জি, তোমার উপরই ভার দিলুম, তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো। মোগল সরাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার মত আমাকে জানাবে। ভেবেছিলুম একটা টাকা ছুঁড়ে চিদুপুর করে দেখে মনস্থির করব, কিন্তু তুমি যখন রয়েছ আর তার দরকার নেই। ব্যবস্থা মন্দ নয়,
আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত বিস্তর বরকনে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার আগে কখনো পাইনি। দুজনেই ক্রোড়পতি, দুজনেই পাঁড় মাতাল, একটা লম্বায় বড়, একটা ওজনে পুষিয়ে দিয়েছে। বিদ্যাবুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি তা শুধুই ঘোঁত ঘোঁত। চুলোয় যাক, মেমের যখন আপত্তি নেই তখন যেটার হয় নাম বলবো। আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে, তাহলে বলবো, মা লক্ষ্মী, মাথা যখন আগেই মুড়িয়েছ তখন বাকি কাজটুকুও সেরে ফেলো। এই দু বেটা ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকস্ত করো। গল্প করতে করতে বেলা প্রায় 9:30 হয়ে এলো। এরপরেই একটা ছোট্ট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে সাহেব মেমরা খেতে খানা কামরায় যাবে। এতক্ষণ ঠাওর হয়নি। এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলুম রংটি কাঁচা। মেম একটি সোনার কৌটো খুললেন। তা থেকে বেরোলো একটি ছোট আরশি, একটি ছোট লাল বাতি, একটি পাউডারের পুঁটুলি। লাল বাতি ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। গাড়ি থামল। মেম বললেন, চ্যাটার্জি, আমি ব্রেকফাস্ট খেতে চললুম। টিমি আর ব্লটো রইল, ওদের দিকে একটু নজর রেখো, যেন জেগে উঠে মারামারি না করে। যদি সামলাতে না পারো তাহলে শেকল ধরে টেনো। আহা, কি সোজা কাজই না দিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে। তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গা নাম জপ করতে লাগলুম। ঢ্যাঙা সাহেবটা উঠে বসেছে। হাই তুললে, চোখ রগড়ালে, আঙুল মটকালে, আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। টলতে টলতে বাথরুম গেল। তখন বেটেটা তরাং করে উঠে কোলা ব্যাগের মতো থপ করে আমার পাশে এসে বসল। আমি ভয়ে চেঁচাতেই যাচ্ছিলুম, কিন্তু তার আগেই সে আমার হাতটা নেড়ে দিয়ে বললে, গুড মর্নিং স্যার, আমি হচ্ছি ক্রিস্টোফার কলম্বাস ব্লটো। আমি সাহস পেয়ে বললুম, সেলাম হুজুর। আমার $10 কোটি আছে, প্রতি মিনিটে আমার আয়। হুজুর দুনিয়ার মালিক, তা আমি জানি। ব্লটো আমার বুকে আঙুল ঠেকিয়ে বলল, লোখিয়ার বাবু, আমি তোমাকে $5 বকশিস দেব। কেন হুজুর? মিস জিল্টারকে তোমাকে রাজি করাতেই হবে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। তোমারই ওপর সমস্ত ভার, তুমিই কন্যাকর্তা। ওই টিমথি টোপার, ও অতি পাজি লোক। ওর সমস্ত সম্পত্তি আমার কাছে বাঁধা আছে। ও একটা পাঁড় মাতাল, পপার। ওর সঙ্গে বিয়ে হলে মিস জিল্টার মনের দুঃখে মারা যাবেন। এই বলে ব্লটো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। একটা বোতলে একটু তলানি পড়েছিল, সেটুকু খেয়ে ফেলে বলল, বাবু, তুমি জন্মান্তর মানো? মানি বই কি। আমি আর জন্মেছিলাম একটি তৃষিত চাতক পক্ষী, আর ওই মেম ছিল একটি রূপসী পান কৌড়ি। আমরা দুটিতে। এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল। ব্লটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করে ফের নিজের জায়গায় শুয়ে নাক ডাকতে লাগল। ঢ্যাঙা সাহেব, মেম যাকে টিমি বলে, ফিরে এসে নিজের বেঞ্চে গ্যাঁট হয়ে বসল। তখন ব্লটো জেগে ওঠার ভান করে হাই তুললে, চোখ রগড়ালে, আমার দিকে একবার করুণ নয়নে চেয়ে বাথরুমে ঢুকল। এইবার টিমির পালা। ব্লটো সরে যেতেই সে কাছে এসে আমার হাতটা চেপে ধরলে। আমি আগে থাকতেই বললুম, গুড মর্নিং স্যার। টিমি আমার হাতটায় ভীষণ মোচড় দিলে। বললুম, উফ। টিমি বললে, তোমার হাড় গুঁড়ো করে দেব। ভয়ে ভয়ে বললুম, ইয়েস স্যার। তোমায় থেঁতলে জেলি বানাবো। ইয়েস স্যার। মিস জোন জিল্টারকে আমি বিয়ে করবই। আমি সমস্ত শুনেছি। যদি আমার হয়ে তাকে না বলো
তবে তোমাকে আর বাঁচতে হবে না। ইয়েস স্যার। আমার অগাধ সম্পত্তি, 5টা হোটেল, 10টা জাহাজ কোম্পানি, 25টা শুটকি শুয়োরের কারখানা। ব্লটোর আছে কি? ওই মদের চোরা ভাঁটি, তাও আবার আমার টাকায়। ব্লটো একটা হতভাগা মাতাল বেটে বজ্জাত। ব্লটো বোধ হয় আড়ি পেতে সমস্তই শুনছিল। হঠাৎ করে কামরায় ছুটে এসে ঘুষি তুলে বললে, কে হতভাগা, কে মাতাল, কে বেটে বজ্জাত? সকলেরই বিশ্বাস যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো রকম জমে। হিন্দি গালাগালের প্রসাদ কোন যে খুব বেশি তা স্বীকার করি, কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও তবে বিলেতি গাল শুনো, বিশেষ করে মার্কিন গাল। এক একটি লফজ যেন তোপ, কানের ভিতর দিয়ে মরমে বসে। ইংরেজি আমি তত ভালো জানি না, সব গালাগালের অর্থও বুঝতে পারিনি, কিন্তু তাতে রসগ্রহণের কিছুমাত্র বাধা হয়নি। দেখলুম এক বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল। তারা বাঘ যুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ হলো। আমি হতভম্ব হয়ে দেখতে লাগলুম। গাড়ি কখন কানপুরে এসে থামল তা টের পাইনি। হনহন করে মেম সাহেব এসে পড়ল। কিন্তু এই গজকচ্ছপ লড়াই থামানো কি তার কাজ? বললে, টিমি ডিয়ার, ডোন্ট ব্লটো, ডার্লিং ডোন্ট, প্লিজ প্লিজ। কিন্তু কিছুই হলো না। আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম। ফার্স্ট সেকেন্ড সমস্ত ক্লাস খালি। ডাইনিং কারে সকলে তখনও খানা খাচ্ছে। কাকে বলি? ওই যে এক সাদা ফানেলের প্যান্টুলুন পরা সাহেব প্ল্যাটফর্মে পায়চারি করে শীষ দিচ্ছে। হন্তদন্ত হয়ে তাকে বললুম, কাম স্যার, লেডির মহা বিপদ। সাহেব হুশ করে একটা জোরে শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল। মেম তখন আমার লাঠিটা নিয়ে অপক্ষপাতে 2 বেটাকেই পিটোচ্ছিলেন, কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই, সমানে ঝুটোপুটি করছে। আগন্তুক সাহেবটি মেমকে জিজ্ঞেস করলে, হ্যালো জোন, ব্যাপার কি? মেম তাড়াতাড়ি ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সাহেব টিমি আর ব্লটোকে থামাবার চেষ্টা করলেন, কিন্তু তারা তাকেই মারতে এলো। নতুন সাহেবের তখন হাত ছুটল। বাপরে, কি ঘুষির বহর! টিমি ঠিকরে গিয়ে দরজায় মাথা ঢুকে পড়ে চতুর্দশ ভুবন অন্ধকার দেখতে লাগলো। ব্লটো কোঁক কোঁক করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ল, বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলে। ইনি বিখ্যাত মিস্টার বিল বাউন্ডার, খুব ভালো ঘুষি লড়তে পারেন। আর ইনি মিস্টার চ্যাটার্জি, ভেরি ডিয়ার ওল্ড ফ্রেন্ড। সাহেব আমার মুখখানা দেখে বললেন, বিয়ার্ড? মেম বললেন, থাকুক দাড়ি, ইনি অতি জ্ঞানী লোক। সাহেব আমার হাতটা খুব করে নেড়ে দিয়ে বললেন, হা ডু ডু। বেশ শীত পড়েছে নয়? ধাঁ করে আমার একটা মতলব এলো। মেম সাহেবকে চুপি চুপি বললুম, দেখুন মিস জোন, অত গোলমালে কাজ কি? টিমি আর ব্লটো দুজনেই তো কাবু হয়ে পড়েছে। আমি বলি কি, আপনি এই বিল সাহেবকে বিয়ে করুন, খাসা লোক। মেম বললেন, রাইটো, আমার তো এতক্ষণ কথাটা মনেই পড়েনি। আর আই সে বিল আমায় বিয়ে করবে? বিল বললে, রাদার কে বললে আমি করব না? রাধা মাধব। সাহেব জাতটা বেহায়া। বিলকে বাধা দিয়ে বললুম, রোশো সাহেব, এক্ষুনি ওসব কেন? আমি হচ্ছি ব্রাইড মাস্টার, কন্যে কর্তা। তোমার কুল শিল আগে জেনে নি, তারপর তো মত দেব। বিল বললে, আমার ঠাকুরদা ছিলেন মুচি, আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করতেন। আমি বললুম, তাতে কুল মর্যাদা কমে না, তোমার আয় কত? বিল একটু হিসেব করে বললেন, মিনিটে 10,000, ঘন্টায় 6 লাখ। কিন্তু কিছু চিন্তা করবেন না, আমার মাসি মারা গেলে আয় আর একটু বাড়বে। তার 25টা বড় বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি,
তাতে তিমি মাছ কিলবিল করছে। বললুম, থাক থাক, আর বলতে হবে না, আমি মত দিলুম। এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব, রিয়েল হিন্দু স্টাইল। কিন্তু ধান দুব্য কই? জানলা দিয়ে গলা বাড়িয়ে বললুম, এই কুলি, জলদি থোড়া ঘাস ছিড়কে লাও, পয়সা মিলেগা। ইংরেজি আশীর্বাদ তো জানি না। বললুম, যদি আপত্তি না থাকে বাংলাতেই বলি। নিশ্চয় নিশ্চয়। সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম, বেঁচে থাকো, ধন তো যথেষ্ট আছে, পুত্রও হবে, লক্ষ্মী এই সঁপে দিলুম। কিন্তু খবরদার বেটা, বেশি মদ টদ খেও না, তাহলে ব্রহ্মসাপ লাগবে। সাহেব আর একবার আমার হাতে ঝাঁকুনি দিয়ে নোড়া ছিঁড়ে দিলে। মেমকে বললুম, মা লক্ষ্মী, তোমার ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক। বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা, ও আশীর্বাদ আমাদের অবলাদের জন্যই তোলা থাক। তুমি আর গরিব কালা আদমিদের দুঃখের নিমিত্ত হয়েও না। গুটি কতক শান্তশিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে ঘর কন্যা করো। মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমার সেই 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির ওপর। বিনোদবাবু বলিলেন, ছি 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 ছি। চাটুজ্যেমশাই বলিলেন, হ্যাঁ, দেবী চৌধুরানীতে ওই রকম লিখেছে বটে। তা চাটুজ্যেমশাই, পাকা লঙ্কার আস্বাদটা লাগলো কিরকম? তাতে ঝাল নেই, আর ওই হলো ওদের রেওয়াজ, ওই রকম করেই ওরা ভক্তি শ্রদ্ধা জানা, তাতে লজ্জা পাওয়ার কি আছে? চাটুজ্যেমশাই বলতে লাগলেন, তারপর দেখি ঢ্যাঙা আর বেটে মুখ চুন করে নেমে যাচ্ছে। যন্তই কুলি তাদের মালপত্র নামাচ্ছে। গাড়ি ছাড়ল। বিল আর জোন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিলে। আমি ফ্যাল ফ্যাল করে সে দেখতে লাগলুম। জোন বললে, চ্যাটার্জি, এই আনন্দের দিনে তুমি এমন ম্লান হয়ে বসে থেকো না, আমাদের নাচে যোগ দাও। বললুম, মাদার লক্ষ্মী, আমার কোমরে বাত, নাচতে কবিরাজের বারণ আছে। তবে তুমি গান গাও, আমরাই নাচি। কি আর করা যায়, পড়েছি যবনের হাতে। একটা রামপ্রসাদী ধরল, সমস্ত পথটা ওই রকমই চলল। অবশেষে মোগলসরাই এলো। মেম বলল, কলকাতা গিয়েই তাদের বিয়ে হবে। আমি যেন 3 দিন পর গ্র্যান্ড হোটেলে অতি অবশ্যই তাদের সঙ্গে দেখা করি। বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ, তারপর নেমে কাশির গাড়ি ধরলুম। পরদিন আবার কলকাতা যাত্রা। বিনোদবাবু বলিলেন, আচ্ছা চাটুজ্যেমশাই, গিন্নি সব কথা শুনেছেন? কেন শুনবেন না, সতী লক্ষ্মী, তাই 50 বছর বয়স হয়েছে। তোমাদের নবীনদের মতো অমন অবুঝ নন যে অভিমানে চৌচির হবেন। আমি বাড়ি ফিরে এসেই সমস্ত তাকে বলেছি। তা চাটুজ্যে গিন্নি শুনে কি বললেন? তক্ষুনি একটা উড়ে নাপিত রেখে বললেন, দে তোরে, বুড়োর মুখখানা আচ্ছা করে চেঁচে দে, লেচ্ছো মাগি উচ্ছিষ্টি করে দিয়েছে। তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙুলে পড়লেন। তা বৌভাতের ভোজটা কিরকম খেলেন? সে দুঃখের কথা নাই বা শুনলে। গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলুম ওরা কেউ নেই। এরা খানসামা বললে বিয়ের পরদিনই বেটি পালিয়েছে, সাহেব তাকে নাকি খুঁজতে গেছে। ব্যাস, আজকের গল্প এখানেই শেষ, আর নেই। ভাবুন দেখি, যা স্বয়ম্বর নিয়ে আজ তো একটা গপ্প হয়ে গেল, তিনি কিনা কাঁধে ঝোলা নিয়ে কেটে পড়লেন। ওই জন্যই বোধহয় বলে, জানেন তো, কর্ম করে যেতে হয়, ফলের আশা করতে নেই। স্বয়ম্বরের ব্যবস্থা করে যেতে হয়, বউ পালাবে কিনা ভাবতে নেই, বর পালাবে কিনা তাও ভাবতে নেই। তবে আপাতত আমি পালাই না, না, আমার স্বয়ম্বরের ব্যবস্থা কেউ করেন, বউ খোঁজারও তাড়া নেই। তবে আরও এমন গল্প খুঁজে বের করার তাড়া তো আছে নাকি? খুব শিগগিরই ফিরবো আবার, কথা হবে, গল্প হবে। ততদিন খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। শুভরাত্রি।